জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। 3 কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে সোমবার দিনভর উত্তপ্ত ছিল রাজধানীর যাত্রাবাড়ি ড্যামরা এলাকা। গতকাল রোববার হামলায় জেরে সোমবার মেগা মানডে নামে কর্মসূচি দেয় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। 2 কলেজের প্রায় 1000 খানেক শিক্ষার্থী লাঠি নিয়ে যাত্রাবাড়ি এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায়। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে 3 কলেজের শিক্ষার্থীরা। বেশ কিছু শিক্ষার্থী ভবনের ভেতরে আটকা পড়ে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। পরে মাহবুবুর রহমান কলেজ ভবনের ভেতরেও সব ধরনের সরঞ্জাম ভাঙচুর করা হয়। বন্ধ করে দেওয়া হয় মোল্লা কলেজের প্রধান ফটক। পরিস্থিতি খারাপ হতে থাকলে মোল্লা কলেজের সামনে পুলিশ আসে। শুরুতেই পুলিশ হিমশিম খেলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। এর আগে রোববার দুপুর 12টা থেকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশেপাশের এলাকার 30টির বেশি কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এটা হচ্ছে অফিস আর কি, অফিস এরিয়া এটা। এখানে অফিসে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গাতেই আপনার হচ্ছে ভাঙাচোরা করা হয়েছে এবং একদম টপ ফ্লোর ওখানেও আপনার ভাঙাচোরা করা হয়েছে। চাইনিজ কুড়াল নিয়ে আসে, মানে রামদা, মানে দেশীয় অস্ত্রগুলো এগুলো। আমার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার অধিকার তাদের নেই। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী এবং সহযোগিতা করে নাই, কেন আজকে এই প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হবে? সীমিত সাপোর্ট নিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের কমিশনার স্যারের নেতৃত্বে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করি আপনাদের আশ্বস্ত করতে চাই, ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই অঞ্চলের নাগরিকদের যে আমাদের সাথে থাকুন, আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরে 60 থেকে 70 কোটি টাকা ক্ষতির দাবি কর্তৃপক্ষের। এছাড়া শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছে বলে দাবি করেছেন তারা। সোমবার বিকেলে কলেজের ভেতরে ব্রিফিংয়ে একথা জানানো হয়। শিক্ষার্থীদের সার্টিফিকেট নিয়ে চলে গেছে, তারপরে টাকা পয়সা নিয়ে গেছে, আমার 3000 ফ্যান ধ্বংস করে ফেলছে, ল্যাপটপ নিয়ে গেছে প্রায় 20 থেকে 30টা, সিসি ক্যামেরা আছে আমাদের 300-র উপরে। এই সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে। প্রায় 100-র উপরে শিক্ষার্থী আহত হয়েছে এবং আমরা কিন্তু আমাদের শিক্ষকরা কিন্তু সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সেভ করেছে। আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে, তাদের শরীরে এখনো দেখেন রক্তের দাগ রয়েছে। বর্তমান সরকারকে আমি বিনীত অনুরোধ করব, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসুক এবং শিক্ষার্থীরা যেন লেখাপড়ায় মনোযোগ দেয়। এটা করার জন্য কি ধরনের পদক্ষেপ এই সরকারের নেওয়া উচিত সেটা দ্রুত যদি না নিতে পারে দেশ কিন্তু আরো অন্যদিকে চলে যাবে। সরকার সফলভাবে প্রশাসনিক কাজ করুক এটা অনেকে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিভিন্ন পক্ষ নানা ষড়যন্ত্র নিয়ে সক্রিয় আছে মন্তব্য করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, পুলিশের গুলি ছোড়ার সংস্কৃতি থেকে সরিয়ে আনা হচ্ছে, তাই তারা সংঘর্ষে জড়ায়নি। সোমবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আগের ওই প্র্যাকটিসে যদি তারা যেতেন, খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করতো এবং তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যারিকেড টপকে ছাত্ররা চলে যায়। শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে, দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না, এবং আমাদের যেই বিগত ফ্যাসিস্ট সরকার তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে এবং প্রশাসনের যে স্থবিরতা সেটা কাটানোর জন্য প্রশাসনেও কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ছাড়া সব ছাত্র সংগঠনকে নিয়ে রাজধানীর বাংলা মোটরে বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরাসরি চলে যাচ্ছি বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে। আমরা সমন্বিতভাবে কর্মসূচিটি ঘোষণা দিয়েছি। প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী, আমি আবারও বলছি, ফেসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা তাদের জায়গা থেকে অথবা আমরা একসাথে, অর্থাৎ এই কর্মসূচিটি আমরা আমাদের মতো করে স্বতঃস্ফূর্তভাবে আমরা পালন করব। এটার কোনো বাধ্যবাধকতা নেই এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের এই যে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের একটি সোশ্যাল মিডিয়া একটা ক্যাম্পেইনও চলবে আমাদের।
ইতিমধ্যে আমান ভাই একটা কথা বলেছেন কিছুক্ষণ আগে, যে এই বিষয়টি হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও যদি প্রিভিয়াস গভর্নমেন্টের সময়, ফেসিবাদ গভর্নমেন্টের সময় কোনো কর্মসূচি দেওয়া হতো, সাইন ল্যাঙ্গুয়েজ যে আগামীকাল এমন জায়গায় হচ্ছে কর্মসূচি আছে, সেটাও ইন্টেলিজেন্স উইংগুলো হচ্ছে বুঝে যেত, এবং হচ্ছে যে পরিমাণ নিপীড়ন গ্রেফতারের যেই আমরা হচ্ছে মহাযজ্ঞ দেখেছি, যে ফেসিবাদ যেই শক্তিটা ছিল শক্তিটার কাছে, কিন্তু আজকে আমরা দেখেছি 2 দিন আগে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা হচ্ছে একটা কলেজ আর একটা কলেজে আক্রমণ করবে। 2 দিন আগে ঘোষণা দেওয়ার পরেও আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্লিপ্ততা, এই নির্লিপ্ততাকে আমরা প্রশ্নবিদ্ধ করি, এবং আমরা মনে করি এটা হচ্ছে টোটাল ফেইলিওর ইন্টেলিজেন্স উইংয়ের, এই অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেলিজেন্স উইংয়ের হচ্ছে টোটাল ফেইলিওর। সেজন্যই কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা হচ্ছে আজকে সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে এই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করেছি যে কেন এই ফেইলিওরটা হয়েছে, এবং সেইটা পুনরুদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যাবে, সেটির জন্য হচ্ছে কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি। এতক্ষণ আমরা ছিলাম বাংলা মোটরে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্রিফিং চলছিল। মন্ত্রণালয়ের শৃঙ্খলা ফেরাতেই সময় ব্যয় হয়ে যাচ্ছে, তাই দ্রুত প্রকল্প বাস্তবায়নে নজর দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া বিভিন্ন প্রকল্পের পরিচালকদের দুর্নীতি ও পালিয়ে যাওয়ার কারণে অগোছালো চলমান প্রকল্প সচল করতে সময় লাগছে বলে জানান তিনি। সোমবার সকালে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 5,915 কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়নে 1,095 কোটি টাকা ও বিদেশি অর্থায়নে 4,787 কোটি টাকা। একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অপচয় হয় এমন প্রকল্প আর বাড়ানো হবে না। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন প্রকল্প বাতিল হওয়ার উন্নয়ন বাজেটও কাটছাঁট করা হবে। যেগুলো চলতি প্রকল্প ওগুলো তো চলমান রাখতে একটু সময় লাগছে, আর আমরা এই মন্ত্রণালয়গুলো তো এখনো ঠিক সুস্থির অবস্থায় পৌঁছেনি, কাজেই নতুন প্রকল্প তৈরি করা এবং সেগুলোর জন্য সময় দিতে হয় তো। এবং আমরা তো অন্য রাজনৈতিক সরকারের আমলে একটা বরং উল্টো সমস্যা হয়, যে প্রত্যেক উন্নয়ন বাজেটে অনেক নতুন প্রকল্প অন্তর্ভুক্ত হয়ে প্রকল্পের সংখ্যা অনেক বেড়ে যায়। আমাদের বরং প্রকল্পের সংখ্যা কমে যাচ্ছে। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন। 1 মাসের মধ্যে রুলের শুনানি নিষ্পত্তি করতে বলা হয়েছে। সোমবার চেম্বার আদালতের বিচারপতি এই নির্দেশ দেন। প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে রুল সহ নির্দেশ দেন। উচ্চ আদালতের এই আদেশের পরই আন্দোলন করছে ইঞ্জিন চালিত রিকশা চালকরা। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে। ব্যাটারি চালিত রিকশা চালকদের জীবন জীবিকার কথা চিন্তা করে 1 মাসের জন্য হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেন। একই সঙ্গে হাইকোর্টকে এ বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করতে বলা হয়েছে। মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন একটি রিটের প্রেক্ষিতে, যে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা ঢাকা মহানগর এলাকায় বন্ধের জন্য। এর প্রেক্ষিতে আজকে সরকার পক্ষ তারা চেম্বার বিচারপতির কোর্টে আপিল আবেদন করেন। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। আদালতের অনুমতি নিয়ে নাগরিকদের পক্ষে এই কথা বলেছি যে এই ব্যাটারি চালিত রিকশা কারণে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিকশার উপরে জীবন নির্বাহ করেন
তাদের বিষয়টিও আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। ষড়যন্ত্র রুখতে ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন চায়। সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভার এই কথা বলেন তিনি। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিতে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি, তার জন্য প্রয়োজন নির্বাচনী রোডম্যাপ। একই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপ জনগণের আকাঙ্ক্ষার সাথে না মেলায় ক্ষোভ প্রকাশ পাচ্ছে বলে উল্লেখ করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেই সাথে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো অরাজকতা না করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত, সকল পলিসি, সকল ভূমিকা সবকিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু 3 মাস অতিবাহিত হচ্ছে, দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন পলিসি, কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না, সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন, আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত, ভুল পলিসি আমরা দেখতে চাই না। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। এ কারণেই বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। সোমবার রাত 8:45 গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে ফিরোজায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিল সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সহ আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন কোনো বিদেশি কূটনীতিকের সাথে সাক্ষাৎ করলেন। চ্যালেঞ্জ নয়, নির্বাচন কমিশনের দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছে নতুন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ইসি দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। সোমবার বেলা 11:30টায় আগারগাঁওয়ের ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভা করেন নবগঠিত নির্বাচন কমিশন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের নেতৃত্বে অংশ নেন অন্য 4 নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন সচিব থেকে শুরু করে ইসি সচিবালয়ের সকল পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বৈঠকে কর্মকর্তাদের সাচিবিক দায়িত্বের ব্যাপারে খোঁজ খবর নেন নতুন নির্বাচন কমিশনাররা। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া ও বিধিবিধানের বিষয়ে কমিশনারদের অবহিত করেন ইসি কর্মকর্তারা। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের সাথে কথা বলেন। ভালো নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। আমরা কি চাই ভবিষ্যতে সেটা নিয়ে কথা বলেছি এবং আমাদের চাওয়া ভেরি সিম্পল, একটা সুন্দর নির্বাচন। এটা নিয়ে কথা বলেছি। আমাদের দায়িত্ব পালনে বিভিন্ন পর্যায়ের অফিসারদেরকে মাননীয় সিইসি মহোদয় দিক নির্দেশনা দিয়েছেন এবং একনিষ্ঠতা, সততা, জবাবদিহিতার ব্যাপারে আলোকপাত করা হয়েছে।
সংবিধান সংস্কার কমিশন সবার থেকে পরামর্শ নিচ্ছে। প্রয়োজন অনুযায়ী কিছু সংশোধন অথবা পরিবর্তনের পরামর্শ রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে, কথা জানিয়েছেন কমিশন প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সোমবার বিকেলে সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়া শিগগিরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন নাগরিক কমিটির সাথে সংবিধান সংস্কার কমিশন আলোচনা করবে বলে জানান তিনি। এর আগে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে সংবিধান সংস্কার বিষয়ে প্রস্তাবনা জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। সকলের মতামত রাজনৈতিক দলগুলো তো লিখিতভাবে দিচ্ছেন, সকলের মতামতগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আমাদের প্রস্তাবগুলি তৈরি করব, আমাদের যে সুপারিশ সেগুলো আমরা তৈরি করব। সকলের থেকে সব কিছু নিলে তো এটা অনেক বড় হবে, তাই না? এবং কোনো ক্ষেত্রে বিপরীতমুখী হবে। তবে বিবেচনার দিকটা যেটা, সেটা হচ্ছে আমরা সুস্পষ্টভাবে যেটা বলেছি, সেটা ওই যে আমাদের 3 তারিখের সংবাদ সম্মেলনে আমি তো বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে 7টা, যে আমরা সেই 7টা লক্ষ্যকে সামনে রেখে আগাচ্ছি। ট্রেড ইউনিয়ন করার শর্ত শিথিল সহ বাংলাদেশে শ্রম অধিকার সংক্রান্ত 11 দফায় বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র। বাস্তবায়ন হলে দেশটির বাজারে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে বলে জানিয়েছেন শ্রম সচিব। সোমবার সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, আগামী মার্চের আগে শ্রম আইন সংশোধন করা হবে। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেওয়া পরামর্শের প্রতিফলন থাকবে। এছাড়া মালিক শ্রমিকের সমন্বয়ে 18 দফা বাস্তবায়নের মাধ্যমে বায়ারদের আগ্রহ বাড়বে। এই মুহূর্তে তৈরি কোনো ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ নেই জানিয়ে তিনি বলেন, নতুন করে অসন্তোষ তৈরি হলে ব্যবস্থা নেওয়া হবে। কি সেফটি ইস্যু, আমাদের হেলথ ইস্যু, তারপর তাদের ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা তাদের কাছ থেকে আমরা টেকনিক্যাল সাপোর্ট চেয়েছি এবং আমার মনে হয় যে এখানে তারা আমাদের সাথে কাজ করতে চায়, আমরাও তাদের সাথে কাজ করতে চাই। এখানে কোনো দূরত্ব নাই, একটা জায়গায় আছে ট্রাস্ট বিল্ডিংটা দরকার এবং সেই ট্রাস্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি বলেন, এখন এটা অনেক তলানিতে আছে এবং আমরা যখন কাজগুলো যেটা কমিট করছি সেটা যদি ট্রান্সপারেন্ট ওয়েতে আমি এটা ডেলিভার করতে পারি, আমি বিশ্বাস করি যে সেই ট্রাস্টটা বিল্ড হবে এবং আমাদের যেটা এক্সপোর্ট বা বিদেশিদের যে কনসার্ন আমাদের বিষয়ে, আদার্স ইস্যু, হিউম্যান রাইটস থেকে শুরু করে যা আছে এগুলো সব কিছুই আপনার এটা আমরা অ্যাড্রেস করতে পারবো বলে আমার বিশ্বাস। সংশোধিত ট্রাইব্যুনাল আইনের ফলে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব এমনকি বিদেশি নাগরিকদেরও বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়নি এ আইনে। সোমবার দুপুর 12টার দিকে চিফ প্রসিকিউটর অফিস থেকে অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শুরু থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন নিয়ে বিতর্ক ছিল নানা মহলে। সর্বশেষ জুলাই-আগস্টের গণহত্যা, গুম, খুনের বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই এই আইন সংশোধনের দাবি জানানো হয়। এরই ধারাবাহিকতায় গত রোববার আইন মন্ত্রণালয় থেকে এই আইনের সংশোধিত গ্যাজেট প্রকাশ করা হয়েছে। বিদেশে করা অপরাধের বিচার, সকল আইন শৃঙ্খলা বাহিনীকে আইনের আওতায় আনা এবং গুমের ধারা সংযুক্ত করা সহ সংশোধনীতে 5টি ধারাতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে আগে ছিল যে কোনো আর্মড ফোর্সের এগেনস্টে এখানে ট্রায়াল করা যাবে, কোনো মেম্বার অফ দি আর্মড ফোর্স। সেই শব্দটা এখন পরিবর্তন করে ওখানে মেম্বার অফ দি ডিসিপ্লিনারি ফোর্স, ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাদের প্রত্যেককে
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের কাছে বলেন, আন্দোলন দমনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালাতে সাবেক আইজিপি নির্দেশ দিয়েছেন, তাই তাকে পুনরায় রিমান্ডে নিলে গুরুত্বপূর্ণ তথ্য বের হবে। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আদালতে চোখ রাঙায় শুনানির সময় বাজে মন্তব্য করা সহ অশোভন আচরণ করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে আসামিদের হয়রানি করা হচ্ছে। জুলাই যে বিপ্লব আন্দোলন, এই আন্দোলনকে দমানোর জন্য তিনি সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মাহমুদ। পুলিশের সর্বোচ্চ পদ থেকে জুলাইয়ে বিপ্লব এবং ছাত্র জনতা যে আন্দোলনকে দমানোর জন্য যে নির্বিচারে পুলিশ গুলি করে হত্যা করেছে, সে হত্যার সঙ্গে তার প্রত্যক্ষ জড়িত এবং তার ষড়যন্ত্র রয়েছে। জিয়াউল হাসান এবং সে আদালতে হাসে এবং সে উদ্ধত্তপূর্ণ বক্তব্য রাখে, এটা আইসি আদালতও দেখেছেন এবং এই আদালতও দেখেছেন, এবং তার আচরণগুলো এখানে আদালতীয় আচরণ না। প্রসিকিউশন তাকে 10 দিনের রিমান্ড দেওয়ার জন্য দাবি করে, আমরা সেই প্রেক্ষিতে আমরা তার বক্তব্যে আমরা বলছি যে ওনার 10 দিনের রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। উনি একজন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি ছিলেন এবং ওনার ভূমিকা এই ফিল্ড লেভেলে না। জমি ভরাট ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রাজুকের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এজন্য রাজুকের কার্যক্রম স্বচ্ছ জনমুখী করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার বুয়েটের আরবান অ্যান্ড রিজওয়ানাল প্ল্যানিং ডিপার্টমেন্ট এবং ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক প্ল্যানিং উইক 2024 উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। এ সময় তিনি বন দখলের ক্ষেত্রে বন বিভাগের তদারকির অভাব রয়েছে উল্লেখ করে বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী বন বিভাগের কোনো দায়িত্ব কর্তব্য নেই। ফিটনেসবিহীন বাস প্রসঙ্গে বলেন, পরিবহন খাতে চাঁদাবাজি ও মালিকদের দৌরাত্বের কারণে রাজধানী থেকে ফিটনেসবিহীন বাস সরানো সম্ভব হচ্ছে না। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য নষ্ট করে এমন প্রকল্প হাতে না নেওয়ারও আহ্বান জানান। বন বিভাগের সমস্ত দখল, এটা কিন্তু 5% অফ ইটস ফরেস্ট ল্যান্ড, বাকি যে 95% আছে সেইটুকুও যদি ঠিক করে রক্ষা করতো তাহলেও তো আমরা বলতে পারতাম আমাদের দেশে বন আছে। এখন এই 5% অফ দ্য ফরেস্ট ল্যান্ডে কমপ্লেক্স কেন? কারণ বন বিভাগ একটা নোটিফিকেশন 4 ধারায় দিয়ে চুপ করে বসে থাকে, ওইটা আর পরে গিয়ে 20 ধারায় ফাইনালাইজ করে না। সবার অংশগ্রহণে ফ্যাসিবাদকে দূর করে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার দুপুরে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ ও পুনর্নির্মিত পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্ম যেন বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে, সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে। পরে 20 কোটি টাকা ব্যয়ে কলেজের নবনির্মিত ছাত্রাবাস ও 1,25 লাখ টাকা ব্যয়ে নির্মিত অডিটোরিয়াম উদ্বোধন করেন উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে আরবরিকালচার সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ রক্ষায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থী সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান এবং শীতকালে উন্মুক্ত স্থানে কিছু না পোড়ানোর অনুরোধ করেন। এরপর কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে র্যালি করে এবং ছোট ছোট দলে ভাগ হয়ে পুরো ক্যাম্পাস পরিষ্কার করে। সার্বিকভাবে ক্যাম্পাসটিকে একটু যতদূর সম্ভব গুছিয়ে নেওয়া, সাজিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছি। আমাদের বিভিন্ন অনুষদ, আমাদের আরবরিকালচার বিভাগ, আমাদের পরিবেশ সংসদ, হলগুলোর তরফ থেকেও বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগগুলোর মধ্যে আছে পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়া এবং বৃক্ষরোপণ। সিওপিডি বিষয়ে সচেতনতা সৃষ্টি ও কিভাবে সুস্থভাবে জীবনযাপন করা যায় সে বিষয়ে গুরুত্ব দিতে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে 250 শয্যা বিশিষ্ট
টিবি হাসপাতাল। সোমবার বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল নো ইয়োর লাং ফাংশন। সেমিনারে সিওপিডি বিষয়ে সচেতনতা সৃষ্টি ও কীভাবে এ থেকে সুস্থভাবে জীবনযাপন করা যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিবি হাসপাতালের পালমোনোলজিস্ট ডক্টর AKM ফাহমিদ নোমান। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপপরিচালক ডক্টর আয়েশা আক্তার। শীতে দেশ জুড়ে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হতে দেখা গেলেও এবছর নভেম্বরের শেষ দিকেও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। সোমবার মহাখালী ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ঘুরে দেখা যায় রাজধানীর বাড্ডা এয়ারপোর্টে করাইল বস্তি কামরাঙ্গীচর সহ নির্ধারিত কিছু এলাকা থেকে রোগীরা বেশি ভর্তি হচ্ছেন। এছাড়া ঢাকার আশেপাশে জেলা শহর থেকেও অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তন, এডিস মশার ঘনত্বে ডেঙ্গু রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। নগরী ছাড়িয়ে জেলা শহরেও বাড়ছে রোগী। এসব জেলাগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারলে সামনের বছর পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। ঢাকার ভিতর থেকেই আমি বলবো বেশি, বিশেষ করে ঢাকার ভিতরে আপনার যে অঞ্চলগুলো একটু বলবেন যে একটু দারিদ্র্যপীড়িত, যেমন করিল বস্তি, তেজগাঁ, তারপর মিরপুর, কালশি, এই ধরনের এলাকার রোগীগুলো বেশি পাচ্ছি আমরা। ডেঙ্গু জ্বর হলেই যে ভর্তি হতে হবে এমন নয়। আমাদের গাইডলাইন অনুযায়ী যে ডেঙ্গু ফিভারের সাথে কিছু যদি ওয়ার্নিং সাইন থাকে, যদি কারো অতিরিক্ত বমি, অতিরিক্ত পাতলা পায়খানা, প্রেশার কমে যাচ্ছে বা পেশেন্টের কোথাও দিয়ে রক্তপাত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ভর্তি হতে বলি। গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সোমবার বিকেলে নগরীর মোরকুন এলাকায় এ অভিযান চালানো হয়। এই সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ওয়াশিং কারখানা পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয় এবং রাইজার খুলে নিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার নেতৃত্বে তিতাসের কর্মকর্তারা অংশ নেন। জনস্বার্থে এমন অভিযান চলবে বলে জানিয়েছে তিতাস। র্যালি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। 34 বছর পূর্ণ করে 35 বছরে পদার্পণ করল দক্ষিণের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটি। সোমবার সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর রেজাউল করিম জানান, শুরু থেকে এই বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য ধরে রেখেছে। বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ সহ শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নিতে নানা পরিকল্পনা গ্রহণ করার কথা জানান উপাচার্য। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 1987 সালের 4 জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত গ্যাজেট আকারে প্রকাশিত হয়। এরপর 1991 সালের 25 নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয় শিক্ষা কার্যক্রম। বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিমান বাহিনী কর্মকর্তাদের পদক প্রদান এবং শ্রেষ্ঠ বিমান সেনাদের ট্রফি ও সনদপত্র দেওয়া হয়েছে। সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বাহিনীর কর্মকর্তা ও সেনাদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি অনুষ্ঠানে 2023 সালের জন্য 39 জন বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমান সেনাকে শান্তিকালীন পদক দেওয়া হয়। এছাড়াও একই অনুষ্ঠানের মাধ্যমে 2023 সালের জন্য নির্বাচিত 6 জন শ্রেষ্ঠ বিমান সেনা ও MODC এয়ার সদস্যদের ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। বৈষম্য দূর করার সময় ক্যাবেল অপারেটরদের সঙ্গে সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে। বিটিআরসি 1 মাসের মধ্যে 7/6 ধারা বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্যাবেল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নেতৃবৃন্দ। এ সময় বিটিভির লাইসেন্স ফি কমা সহ 5 দফা দাবি পেশ করেন তারা। সোমবার রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে কোয়াবের 2023-2024 কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভায় একথা জানান নেতৃবৃন্দ। সভায় ওটিটি প্ল্যাটফর্ম ও IPTVর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিজস্ব স্যাটেলাইট থেকে চ্যানেলের ডাউনলিঙ্ক না করার আহ্বান জানান তারা। কোয়াবের সাধারণ সভায় সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল বলেন, প্রযুক্তির সাথে নিজেদের পরিবর্তন করতে হবে। আইন ভেঙে যেসব ব্রডকাস্টরা চ্যানেল চালায়
তাদের শোধরানোর অনুরোধ জানান তিনি। আলোচনা সভায় অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ক্যাবেল অপারেটররা গ্রাহক হারাচ্ছেন। অনলাইন প্ল্যাটফর্মে টিভি চ্যানেল দেখার সুযোগ থাকায় এই অবস্থায় আরও অবনতি হচ্ছে। কোয়াবে চেষ্টা করেছে, সাংগঠনিকভাবে সবাইকে নিয়ে চেষ্টা করেছে ওটিটি প্ল্যাটফর্ম থেকে চ্যানেলগুলোকে বন্ধ করার জন্য, এবং করিয়েছ। দেখেন, বন্ধ করার পর 5ই আগস্ট যে ঘটনা ঘটলো, এরপরে মুষ্টিমেয় চ্যানেল স্টেপ বাই স্টেপ ধীরগতিতে বেড়ে আবার চ্যানেল শুরু করেছে। যদি আপনার ব্যবসা, আমরা আপনার ব্রডকাস্টারের স্বার্থে বলছি, আপনার নিয়ন্ত্রণে যদি না থাকে তাহলে সেই ব্যবসা আপনি ছেড়ে দেন, সে ব্যবসা করার দরকার নেই। কেবল অপারেটররা যেভাবে পারে ফ্রি সোর্সিংয়ে যদি সবাই চালাতে পারে, আমরাও ফ্রি সোর্সিংয়ে চালাবো। 1 মাস দেখব, 1 মাসের মধ্যে যদি আমাদের এই 7-এর 6 দ্বারা বাতিল না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব এবং আমরা এই কেবল অপারেটররা স্বেচ্ছায় আমাদের বিটিভি লাইসেন্স সারেন্ডার করে দিব। যে লাইসেন্স আমার ব্যবসা নিরাপত্তা দিতে পারবে না, যে লাইসেন্সের কারণে আমি আরেকটি বিজনেস করতে পারবো না, তাহলে সেই লাইসেন্স ক্যারি করার কোনো দরকার নেই। সাকিব খানের কোম্পানিতে রিমার্ক হারলেনের শুভেচ্ছা দূত হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান। সোমবার রাজধানী গুলশানের একটি 5 তারকা হোটেলে কোম্পানিটির সাথে তাহসানের চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ প্রতিষ্ঠানের পক্ষে তাহসানের সাথে চুক্তি সই করেন রিমার্ক হারলেনের ডিরেক্টর অভিনেতা সাকিব খান। এ সময় তাহসানের মতো গুণী শিল্পীকে কোম্পানিতে যুক্ত করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সাকিব খান। বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেন্টিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কালার কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক হারলেন ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্য পূরণে তাহসানের মতো জনপ্রিয় একজন সেলিব্রিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন সাকিব খান। এ সময় রিমার্ক হারলেনের সাথে যুক্ত হয়ে দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের প্রতারণা থেকে মুক্তি দেওয়ার কথা জানান তাহসান। এছাড়া খুব শীঘ্রই রিমার্ক হারলেনের বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে তাকে দেখা যাবে বলে জানান তিনি। পিটিআই নেতা ইমরান খান সহ দলের অন্যান্য কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল গোটা পাকিস্তান। টিয়ারশেল নিক্ষেপ ও ব্যারিকেড দিয়েও থামানো যাচ্ছে না এই গণ আন্দোলন। ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে এরই মধ্যে বিক্ষোভ মিছিলটি রাজধানী ইসলামাবাদের কাছে পৌঁছেছে। এছাড়া বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের নেতৃত্বে রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পিটিআই সমর্থকরা। উত্তেজনা বাড়তে থাকায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখা হয়েছে। এমনকি বেলারুশের প্রেসিডেন্টের সফরকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসলামাবাদের 33টি গুরুত্বপূর্ণ প্রবেশ পথে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। ব্রিটেনে নতুন করে সাধারণ নির্বাচনের দাবি জানিয়ে অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন প্রায় 20 লাখ মানুষ। ইউকে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্টের ওয়েবসাইটে প্রতি মিনিটে এই পিটিশনে যোগ হচ্ছে 2000-এর বেশি স্বাক্ষর। গেল বুধবার দাখিল করা হয় এই পিটিশন, যেখানে বলা হয় কিয়ার স্টারমার নেতৃত্বাধীন লেবার পার্টির সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। 1 লাখের বেশি স্বাক্ষর হওয়ায় নিয়ম অনুযায়ী এ বিষয়ে পার্লামেন্টে বিতর্ক হবে। গেল জুলাই 14 বছর পরে ক্ষমতায় থাকা লেবার পার্টি কয়েক লাখ পেনশনভোগীর শীতকালীন জ্বালানি ভাতা, 39,000 কোটি ডলার কর্তন, কারাগারে ভর্তি হয় বিপুল সংখ্যক কয়েদিকে মুক্তি ও নতুন বাজেটে 5,000 কোটি ডলার বৃদ্ধির মতো বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেন নতুন প্রধানমন্ত্রী। এতে স্টারমারের অ্যাপ্রুভাল রেটিং নেমেছে -38-এ। ঘূর্ণিঝড় বার্টের আঘাতে যুক্তরাজ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 5 জন। দেশ জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের 200-র বেশি স্থানে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। দেশের প্রায় পুরো অঞ্চলই রয়েছে অরেঞ্জ অ্যালার্টের আওতায়। অন্যদিকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইংল্যান্ডের পশ্চিমাঞ্চল ও ওয়েলসের দক্ষিণ পূর্বাঞ্চলে। টাফ নদীর পানি ইতিহাসে সর্বোচ্চ উচ্চতায়। ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার পরিবার। এদিকে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। ইতিমধ্যে সোনোমা কাউন্টিতে 2 ব্যক্তির মৃত্যু তথ্য নিশ্চিত করা হয়েছে। 1000 বছরের মধ্যে 3 দিনে সর্বোচ্চ বৃষ্টি দেখেছে সান্টা রোজা শহর।
ইসরায়েলি ভূখণ্ডে রোববার রাতে ৩৪০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৯ জনের প্রাণহানির পর হিজবুল্লাহ এই পাল্টা হামলা চালালো। তেল আবিবের কাছে থাকা একটি ভবনে হিজবুল্লাহ ছোড়া রকেট আঘাত হেনেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এছাড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আসাদ নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এসব হামলায় ১০ জনের বেশি ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে হিজবুল্লাহ যোদ্ধারা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে স্থল অভিযানে থাকা ইসরায়েলি সেনারা। ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধের পথে অস্ট্রেলিয়া। এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ থাকবে না বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। আইন করার আগে অস্ট্রেলিয়া বয়স যাচাইকরণ পদ্ধতি ট্রায়াল করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি, যেখানে সরকারি শনাক্তকরণ ও অন্তর্ভুক্ত থাকবে। এমনকি সংস্থাগুলোকে ট্রায়াল শেষে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের ব্যবহৃত ব্যক্তিগত ডেটা ধ্বংস করারও নির্দেশ রয়েছে, যা এখন পর্যন্ত যে কোনো দেশের দ্বারা আরোপিত কঠিন নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে মেটা প্ল্যাটফর্মের ইনস্টাগ্রাম এবং ফেসবুক, বাইডেন্সের টিকটক এবং ইলন মাস্কের এক্স এবং স্ন্যাপচ্যাটের ওপর প্রভাব পড়বে। এই পদ্ধতি অনুসরণে ব্যর্থ হলে সামাজিক মাধ্যমগুলোকে $3.20 কোটি পর্যন্ত জরিমানা করার প্রস্তাবও রাখা হয়েছে। সাবজয়ী সানজিদা ও তহুরা সহ 6 কিশোরী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের কলসিন্দুরের একটি সংগঠন। বিকেলে জেলার ধোবাউড়া খেলার মাঠে কীর্তিমান কিশোরী ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটির ব্যানারে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত দর্শনার্থীরা মাঠে সমবেত হন। শুরুতেই সাবজয়ী সানজিদা ও তহুরা সহ 6 কিশোরী ফুটবলারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও ঢাকার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে সাবজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা স্মারক ও নগদ অর্থসহ বিভিন্ন উপহার তুলে দেন আয়োজকরা। প্রশিক্ষণের যথাযথ অভাব রয়েছে এবং লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে, কারণ এখানে যে মেয়েরা আপনার এই ফুটবল খেলে বা খেলোয়াড়, তাদের যে প্রাত্যহিক জীবন, এটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের চোখে পানি এসে যাবে। আমরা আশা করব যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা তারা এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে। আমি ব্যক্তিগতভাবে আমরা উদ্যোগ নেব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।